প্রথম আলোর এটা সর্বশেষ লেটেস্ট নিউজ, আপনাদের এটা জেনে নেওয়া উচিত যে অভিনেত্রী মা হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিশাল বড় খবর। তো এর চেয়ে বড় খবর হচ্ছে যে আজকে করোনার ছাড়িয়ে যাওয়ার সংখ্যা অনেক সর্বাধিক আর কি আমাদের অন্তত বাংলাদেশের ইতিহাসে। গত 1 বছর বা গত অলমোস্ট প্রায় 1 বছরের উপরই তো হইলো, হ্যাঁ মে মাস 1 বছর। হ্যাঁ, সো যেহেতু আমাদের ঝামেলা যাচ্ছে চারপাশে, একটু নিরাপদে থাকার চেষ্টা করেন। বারবার বলতে হয় তাই আর কি, এটা মানে ফর্মাল কথাবার্তা, মানে এগুলা আপনি মানেন না মানেন আপনার ব্যাপার আর কি। আমরা আসলে কতটুকু মানি সেটাও একটা ব্যাপার, কারণ আমাদের বাইরে যেতেই হচ্ছে। বাইরে গেলে আমরা মাস্ক পরলে কেমন কেমন লাগে, গরম লাগে, আমারই গরম লাগে, নাকটা ঘামা যায় আর কি। সো আমি এত ঠান্ডা মেজাজের মানুষ, আমি গরম হয়ে যাই। আপনারা তো অনেক গরম মেজাজের মানুষ, আপনাদের তার গরম হয়ে যাওয়ার কথা। যাই হোক, এমডি এনাম ভাই অথবা আনাম ভাই, সরি এনাম ভাই, রোলটা একটু লিখেন। যাই হোক, আমরা গত ক্লাসে বড় থেকে ছোট পড়ছিলাম। ওকে, মনে করেন এটা হচ্ছে একটা বড় জিনিস, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে ছোট জিনিস, এটা হচ্ছে সমস্ত পদ। ওকে, দুইটা ফোন চালাই দেখালাম আর কি। আচ্ছা, তা আমরা সমাজ পড়ছিলাম। সমাজ একটা বিদঘুটে জিনিস, বিশ্বাস করেন। কারণ এটা পড়া মাত্র যখন আমরা টের পাই যে আল্লাহ আমি যেটা বুঝতাছি, এটা টের পাওয়ার সাথে সাথে আমরা তখন আবিষ্কারক হয়ে যাই। নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে ফেলতে মনে চায়, নতুন নতুন অনেক শব্দ যেটা সমাজ দিয়ে হয় নাই সেটা আমরা সমাজ বানানোর চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো মানে সব শব্দ তো সমাজ আনতে পারবেন না। এটা আপনাদের প্রথম ক্লাসে একবার বলেছিলাম যে আমরা একটু পারলেই চেষ্টা করি যে নতুন নতুন আবিষ্কার করে ফেলা। দয়া করে নতুন করে আবিষ্কার করার দরকার নাই। গ্রামার বই, লেকচার শিট, পিডিএফ অথবা আপনার গাইড, এই 4টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকেন, নতুন নতুন আবিষ্কার করতে যায় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কার কার মনে আছে বলেন, নতুন শব্দ তৈরি করার জন্য আমাদের কয়টা প্রসেস আছে বা কয়টা প্রক্রিয়া আছে? নতুন শব্দ তৈরি করার জন্য কয়টা প্রক্রিয়া আছে? 4টা। 4টা আছে। সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। তাহলে কি এটা কি সম্ভব যে আপনি সব শব্দ সন্ধি সমাস দিয়ে বানায় ফেলবেন? সম্ভব না, না, সম্ভব না। সেটা একটু মাথায় রাখেন। আপনারা উল্টা পাল্টা দুনিয়ার শব্দ লেখা লেখা আমারে পাঠাইতেছেন যে এটার ব্যাসবাক্য কি, এটার ব্যাসবাক্য কি। আরে ভাই, সব কি সমাস দেওয়া হয়েছে? আপনার প্রশ্ন তাহলে সমাস দিয়ে কোনটা কোনটা হয়েছে? বইয়ে যে কয়েকটা আছে এই কয়েকটা পড়েন, আর লেকচার শিটটা স্লাইডটা দেখেন। এর বাইরে আপনার যাওয়ার দরকার নাই, আমি এসে দিচ্ছি, আর যাওয়ার দরকার নাই। এখন আপনার যদি মনে হয় লবণ কোন সমাস দিয়ে হয়েছে, লবণ তো সমাস দিয়ে হয় নাই, লবণ তো হয়েছে সন্ধি দিয়ে, লো যোগ অন। ওকে, এখন যেটা সমাস দেওয়া হয় নাই, সমাস তাহলে সমাস কেমনে হয়? সমাস হয় অনেকগুলা পদ থেকে যখন আপনি একটা পদ বানান, একটা বাক্য থেকে যখন ছোট একটা পদ বানান, ওইটা আপনি সমাস বলতে পারেন। এখন লো যোগ অন, বিদ্যা যুগ আলয়, এগুলা তো মানে বাক্য না, বাক্য থেকে বানান নেই, তো তাহলে কিন্তু সমাস না। সেটা একটু ফিল করতে হবে, সেটা একটু ফিল করতে পারেন তাহলে অনায়াসে পারা যাবে আর কি। ওকে, সো এরকম ভয় পাওয়ার কিছু নাই, এটা খুব সহজ একটা কনসার্ন। আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটু একটু করে পড়েন, একটু একটু করে পড়ে গেলে একটা সময় দেখবেন যে মাথায় খুব ভালোভাবেই ঢুকছে আর কি। বাট একটু একটু করে না পড়ে মনে করেন একবারে সব খায় ফেলতে চাচ্ছেন, তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। একবারে সব খাইলে তো ধরেন আপনার সকালের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার, এটা 3 বেলার খাবার 3 বেলা খাইলেই ভালো। এটা আমিও মনে করি, কবিরাও মনে করেন, সাহিত্যিকরাও মনে করেন, যে কিছু বোঝে না সেও মনে করে। কিন্তু পড়াশোনা করার সময় আমরা তো একটি অন্যরকম হয়ে যাই, কারণ আমাদের কাছে মনে হয় যে সীমা আপু কি জয়েন করেছেন? সীমা আপু, সীমা আপু জয়েন করেছেন? সীমা আপু জয়েন করেছেন? আচ্ছা, আমরা কয়জন? 53 জন আছি। সীমা আপু বলছে উনি জয়েন করতে পারছে না, এটা কি কেন হইলো বুঝলাম না। আচ্ছা,
ওকে, শিমু আপু জয়েন করতে পারছে না, ওনার লিংকে নাকি প্রবলেম হচ্ছে, বাট আপনারা তো ঢুকেছেন। ওনার ভয়টা ছিল যে হয়তো সবাই ঢুকতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে গত ক্লাসে আমরা একটু একটু করে পড়েছিলাম দ্বন্দ্ব, দ্বিগু এবং অব্যয়ীভাব, আর ছোট ছোট দুইটা পড়েছিলাম আর কি, যে ছোট দুইটা হচ্ছে ব্যতিক্রমী। আচ্ছা, আজকে আমরা বাকিগুলা একটু দেখার চেষ্টা করব। বাকিগুলা মানে বড় বড় তিনটা। ওকে, প্রথমে হচ্ছে কর্মধারায়। সো কর্মধারায় কনসেপ্টটা কোত্থেকে আসছে? কর্মধারায় সাধারণ কথা হচ্ছে তুলনা। কর্মধারাতে আসলে বোঝানোই হয় তুলনা আর কি। বাট কর্মধারায় নামটা তুলনা সম্পর্কিত হলেও এটা আসলে সবসময় তুলনা বোঝায় না, এটা একটা ফ্যাক্ট। যেটা নামটা তুলনা সম্পর্কিত, বাট এটা সবসময় তুলনা বোঝায় না। বই কি বলে, আমরা আগে বইয়ের ভাষাটা দেখি, তারপরে মুসাফির বাংলা দেখি। মুসাফির বাংলা আর বই তো মিলবে না, বইটা একরকম, মুসাফির বাংলা বলে অন্যরকম, মুসাফির বাংলা একটু ভিন্ন আর কি। তো বই আমাদেরকে বলছে যখন বিশেষ্য বিশেষণের সমস্যা হয়, বিশেষ্য বিশেষণ অথবা বিশেষ্য বিশেষ্য, মানে বিশেষ্য বিশেষণ এই দুটোই থাকবে আর কি এক কথায়। বিশেষ্য বিশেষ্য, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষ্য, বিশেষ্য বিশেষণ যখন থাকবে ওইটার নামই হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে পরপদ প্রাধান্য পাবে, এটা একটা ফ্যাক্ট, কারণ আমরা জানি দ্বিতক মানেই দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এগুলোতে পরপদ প্রাধান্য পায়। তাহলে পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং বিশেষ্য বিশেষণ থাকবে, ওইটার নামই কর্মধারয় সমাস। যেমন ধরেন আমরা যখন বলছি নব পৃথিবী, এখানে নব, নব পৃথিবী মানে নতুন পৃথিবী, নব হচ্ছে বিশেষ, বিশেষণ, আর পৃথিবী হচ্ছে বিশেষ্য। সো এখানে আমরা বিশেষণ বিশেষ্য পেলাম। আমরা যদি বলি মহানবী, মহা শব্দটা হচ্ছে মহান থেকে, মহান হচ্ছে বিশেষণ আর নবী হচ্ছে বিশেষ্য। আমরা যদি বলি জজ সাহেব, এখানে দেখবেন দুইটাই বিশেষ্য, জজ এটা একটা বিশেষ্য, সাহেব এটা একটা বিশেষ্য। সো কনসার্ন হচ্ছে আমরা বিশেষ্য বিশেষ্য পাবো অথবা বিশেষ্য বিশেষণ পাবো, বিশেষ্য বিশেষণ অথবা বিশেষ্য বিশেষ্য, ওইটা কি বলবো আমরা? কর্মধারায়। এখন পরপদ প্রাধান্য কিভাবে? যেমন নবপৃথিবী, নবপৃথিবী দিয়ে কিন্তু আমরা নতুন কিছু বুঝি না, আমরা পৃথিবীটাকেই বুঝি। ওকে, মহাকীর্তি, মহাকীর্তি দিয়ে আমরা মহা বা মহান কিছু বুঝি না, কীর্তিটাকেই বুঝি। মহানবী বললে আমরা মহান কোনো কিছু বুঝতে পারছি না, আমরা নবীকেই বুঝতে পারছি। ওকে, পরপদ প্রাধান্য পাচ্ছে। তো এটা আবার 5 প্রকার। সো শুনতে একটু ভয় লাগার কথা, 5 প্রকার মানে তো অনেক। আল্লাহ, এর আগে যেগুলো পড়েছিল তো প্রকারভেদ ছিল না, সহজ ছিল। প্রকারভেদের সাথে ঝামেলা না, ঝামেলার কিছুই না। আপনি একটু সহজ অর্থগুলো ইন্ডিকেট করলে দেখবেন এটা সহজ লাগবে। সাধারণ কর্মধারায়, এটা আসলে তুলনা বুঝায় না, আমরা তো কর্মধারায় বলতে তুলনা কনসেপ্টটা বুঝি। সাধারণ কর্মধারায় তুলনা বুঝায় না, হচ্ছে পরিচিতি বুঝায়, পরিচিতি, কোনো কিছুর পরিচিতি। যেমন মহানবী, নবীর পরিচিতি। জজ সাহেব, জজ সাহেবের পরিচিতি। ওকে, গিন্নিমা, গিন্নিমায়ের পরিচিতি, এটা হচ্ছে পরিচিতিমূলক। মাঝখানে যে বসে বা যে সে বসে বা যিনি তিনি বসে, গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা। মহানবী, মহান যে নবী। মহাকীর্তি, মহতি যে কীর্তি। ওকে, মাঝখানে যে বা যে সে বা যিনি তিনি বসে। সাধারণ কর্মধারয় হচ্ছে খুবই নর্মাল, এটা বইয়ে যে একটা শব্দ আছে এই একটা পড়লেই হবে। মধ্য পদলোপী কর্মধারায়, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাই সবচেয়ে বেশি আর কি সংখ্যার দিক থেকে কর্মধারয় সমাসে। এটা খুব কঠিন। কেন কঠিন? দেখেন কেন কঠিন। এটা বলতেছে মধ্য পদলোপী, তার মানে এখানে যে পদই থাকুক, ধরেন এখানে আমরা 3টা পদ পাইলাম, আপনি কি করবেন? মধ্যপদ লোপ করে দিবেন, নামই তো মধ্যপদ লোপী, মানে মাঝখানের পদটা বাদ হয়ে যাবে। টেক ইট সিম্পল, জাস্ট মাঝখানের পদটা বাদ দিবেন। আমরা বলি না বিলেত ফেরত, বিলেত ফেরত করলে আমরা কি বলি? বিলেত হইতে ফেরত, মাঝখান থেকে হইতে যাচ্ছে, তাহলে মধ্যপদলোপী না? না, ওইটা আবার মধ্যপদলোপী না, কারণ হইতে থেকেছে, ওগুলো তো বিভক্তি। বিভক্তিটা আমরা এখানে আনবো না, নর্মালি আনবো। যেমন ধরেন সিংহাসন, সিংহাসন বললে আপনি কি বুঝেন? সিংহ আছে এমন আসন, সিংহ চিহ্নিত আসন, হ্যাঁ, সিংহ চিহ্নিত আসন। তাহলে দেখেন সিংহ চিহ্নিত আসন, 3টা পদ পাইছেন, চিহ্নিত আপনি বাদ দিচ্ছেন, বলছেন সিংহাসন, মাঝখান থেকে একটা পদ বাদ দিলেন, এটাই মধ্যপদলোপী। ওকে, তাহলে সাধারণ কর্মধারায় হচ্ছে পরিচিতিমূলক, মধ্যপদলোপী মানে মাঝখান থেকে পদ বাদ দেয়া। বাকি 3টা উপমান, উপমিত এবং রূপক, এই 3টা হচ্ছে এক্স্যাক্টলি তুলনা বোঝায়, যেটা কর্মধারয় সমাসের মূল কনসার্ন, তুলনা। এটা এই 3টাতে আছে, উপমান, উপমিত এবং রূপক। সো যেহেতু 3টার মধ্যেই তুলনা আছে, সো অবভিয়াসলি আমরা ঝামেলায় পড়বো। ঝামেলায় পড়াই তো আমাদের কাজ, মানে ঝামেলা পড়ায় না, ঝামেলা করাটাই আমাদের কাজ। সো আমরা এটাকে সহজে কিভাবে করতে পারি সেই কনসেপ্ট একটু দেখি। প্রথমে আমরা উপমানে যাই, বই কি বলে সেটা দেখি, পরে আমরা মুসাফির বাংলা যাই। বই আমাদেরকে বলছে যে এই উপমান কর্মধারায় তখনই হবে যখন তুলনা বোঝাবে, তুলনা তো অবশ্যই, এবং পূর্বপদে থাকবে বিশেষ্য, পরপদে থাকবে বিশেষণ। তার মানে এখানে বিশেষ্য বিশেষণ থাকবে, এখানে বিশেষ্য বিশেষণ থাকবে। সো বিশেষ্য বিশেষণ মানে বুঝেন তো? এটাকে যদি আপনি সংক্ষেপে লিখেন তাহলে হবে বিবিন। আপনারা সংক্ষেপ গুলো হয়তো বুঝেন কিনা, এগুলো আছে ইয়েতে পাবেন,
কি বলে ডিকশনারিতে দেখবেন আছে বি বিন। বি মানে হচ্ছে বিশেষ্য, বিন মানে বিশেষণ। বি মানে বিশেষ্য, বি মানে বিশেষণ। তাহলে উপমান মানেই কি? বিবিন। উপমান বিবিন, উপমান বিবিন, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ। যেমন ধরেন আমরা বললাম রক্ত লাল, রক্ত লাল, রক্ত একটা বিশেষ্য, লাল একটা বিশেষণ। ওকে, রক্ত বিশেষ্য, লাল বিশেষণ। স্যার প্রথমে বিশেষ্য পাইলাম, পরে বিশেষণ পাইলাম। তুলনা বোঝাচ্ছে রক্তের মতো লাল, সো তুলনা বোঝাচ্ছে, বিশেষ্য বিশেষণ আছে, উপমান কর্মধারায় বইয়ের ভাষায় আমরা দেখলাম। এবার মুসাফির ভাষায় দেখি। আচ্ছা বলেন তো, যে রক্ত লাল আমরা বললাম, বাস্তবে এটা কি সম্ভব না অসম্ভব? মানে রক্ত কি লাল হবে নাকি হবে না? পসিবল না ইম্পসিবল এটা? পসিবল, পসিবল, পসিবল স্যার। কিন্তু আসলেই লাল, আপনাকে চিন্তা পসিবল। না করলে হবে, এটা তুলনাটা কিন্তু পসিবল। তুলনাটা হচ্ছে পসিবল। যখন আপনি দেখবেন তুলনাটা পসিবল হচ্ছে, যখন আপনি দেখবেন তুলনাটা পসিবল হচ্ছে, সেটাই হচ্ছে উপমান কর্মধারয়। তুলনাটা যদি পসিবল হয় তাহলে বলবেন উপমান কর্মধারয়। বলেন তো তাহলে কাজল কালো এটা কি পসিবল না ইম্পসিবল? পসিবল, পসিবল স্যার। তাহলে কাজল কালো কোন সমাস? উপমান কর্মধারা। উপমান কর্মধারয়। শশব্যস্ত, উপমান কর্মধারা। শশব্যস্ত বুঝেন? ব্যস্ত মানে তো অনেক ব্যস্ততাই আছে। আর শশ মানে জানেন কিনা? শশ মানে হচ্ছে শুশুক, এক ধরনের প্রাণী আর কি। এগুলো হচ্ছে অল টাইম দৌড়ের উপর থাকে, মানে কখনো স্থির হয়ে দাঁড়ায় না, অল টাইম দৌড়ায়। খরগোশ, খরগোশকে দেখছেন? খরগোশ কোনো স্থির হয়ে থাকে? খালি লাফায়, খালি লাফায়। তাহলে শশব্যস্ত, শশ হচ্ছে শুশুক থেকে আসছে, শুশুক একটা প্রাণী যেটা খুবই লাফায় আর লাফায়, এত বেশি লাফায় দেখলেই মনে হবে এটা ব্যস্ততার মধ্যে আছে। তাহলে শশব্যস্ত কি পসিবল না ইম্পসিবল? পসিবল। আমরা বললাম ভ্রমর কৃষ্ণ, ভ্রমর মানে হচ্ছে ভোমরা। বলেন তো ভোমরা কি নীল না হলুদ? স্যার কালো। কালো, কৃষ্ণ মানেই কালো। তাহলে ভ্রমর কৃষ্ণ কি পসিবল না ইম্পসিবল? পসিবল, পসিবল। পসিবল হলে তারে কি বলবেন? উপমান উপমান কর্মধারয়। কর্ম। ওকে, আচ্ছা। তো আমরা আরো কিছু শব্দ দেখি, বইয়ের সাথেও মিলাই, মুসাফির বাংলাও মিলাই, দুটো একসাথে মিলাই তাহলে সহজ হবে। আর যখন আপনি বুঝতে পারবেন যে এটা উপমান কর্মধারায় হচ্ছে, ব্যাস বাক্য যদি করতে চান মাঝখানে ন্যায় বসায় দিবেন, দ্যাটস ইট। এটা ব্যাস বাক্য করা খুব গুরুত্বপূর্ণ কিছু না, তাও বলে দিলাম আর কি। আচ্ছা, তখন তুষার শুভ্র, তুষার তো বুঝেন একটা নাম বিশেষ্য, শুভ্র মানে সাদা বিশেষণ, অরুণ সূর্য বিশেষ্য, রাঙা লাল বিশেষণ, কুসুম ফুল বিশেষ্য, কোমল নরম বিশেষণ। তাহলে বিশেষ্য পাইলাম, বিশেষণ পাইলাম, উপমান কর্মধারায় বি বিন। ওকে, এবার আমরা বাস্তবসম্মতভাবে দেখি, তুষার শুভ্র পসিবল না ইম্পসিবল? তুষার কি শুভ্র হবে, মানে সাদা হবে? তুষার তো সাদাই নাকি? তুষার তো সাদাই, যে স্নো হোয়াইট বলি ইংলিশে। অরুণ রাঙা, সূর্য কি লাল হবে? অনেকের মতে সূর্য হলুদ, সূর্য কিন্তু হলুদ না। সূর্য যে আলোটা দেয়, সূর্যের আলোটা হলুদ লাগে, কিন্তু এটা সূর্য কিন্তু হলুদ না, সূর্য কিন্তু লালই আছে। এরকম কেউ ভাইবেন না যে সকালবেলা সূর্য লাল দেখি, সন্ধ্যার সময় লাল দেখি, দুপুরবেলা হলদা হয়ে যায়, না হলদা হয়ে যায় না, এটা অরিজিনালি লালই আছে। কুসুম কোমল, কুসুম মানে হচ্ছে ডিমের ভিতরে যেটা থাকে ওইটা না, হলদাটা না। ফুল, ফুল বলেন ফুল কি শক্ত না নরম? নরম, নরম, পসিবল। তাহলে তুলনাটা যখন পসিবল পাবেন সেটাই হচ্ছে উপমান। আর বইয়ের ভাষায় বি বিন থাকবে, সেটাই উপমান। সো বইয়ের ভাষায় মনে রাখতে পারেন বি বিন মানে বিশেষ্য বিশেষণ, অথবা মুসাফির বাংলা মনে রাখতে পারেন পসিবল উপমান, যেভাবে আপনি সহজ মনে করেন আর কি। দুইটাই দিয়েছি, যে কোনো একটা আপনি মনে রাখবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উপমিতের মধ্যে যাই। উপমিত আমাদেরকে বলছে যে এখানে বিবি থাকবে। বিবি বুঝেন? বিবি মানে আপনার বউ না, আবার বউর কথা বলতেছি। বিশেষ্য বিশেষ্য। বিবি মানে হচ্ছে বিশেষ্য বিশেষ্য। ওকে, তো এখানে হচ্ছে বিশেষ্য বিশেষ্য থাকবে। আমাদেরকে বই বলছে এখানে বিশেষ্য বিশেষ্য থাকবে। যেমন ধরেন আমরা বললাম সিংহ পুরুষ, সিংহ পুরুষ, সিংহ একটা বিশেষ্য, পুরুষ একটা বিশেষ্য, দুইটাই বিশেষ্য, আর তুলনা বোঝাচ্ছে উপমিত কর্মধারায়। ওকে, খুব সিম্পল, বিশেষ্য বিশেষ্য থাকবে। মুসাফির বাংলা বলছে উল্টা কথা, যে এত কিছু দেখার টাইম আছে? বলেন তো সিংহ পুরুষ এটা কি পসিবল না ইম্পসিবল? ইম্পসিবল, ইম্পসিবল। একটা পুরুষ যতই সাহসী হোক, যতই লম্বা হোক, যতই, পুরুষরা তো লম্বা হইলে মেয়েরা পছন্দ করে, লম্বার মধ্যে কি আছে আল্লাহ জানে, আর রাবারটার মধ্যে নাই আল্লাহ জানে। এটা মেয়েদের মানে মেয়েদের মনে যেটা কে সেট করে দিয়েছিল একবার কেউ, যে লম্বা হইলে মানে মানে কিছু একটা আছে বেশি, আল্লাহ জানে এটা কি। যাই হোক, তো পুরুষ সাহসী হোক, বলবান হোক, শক্তিমান হোক, বিদ্যাবান হোক, যাইছে তাই হোক, সে কি সিংহ হয়ে যাবে? সম্ভব? সম্ভব না। কখনোই না। হয়ে যাইতো তাহলে তো ভালোই হইতো, তাহলে আমি সিংহ না, না সিংহ হলে পড়াইতাম কেমনে? না সিংহ না, মানুষের ভালো। তাহলে ইম্পসিবল, অসম্ভব। তো যখন ইম্পসিবল হবে, যখন ইম্পসিবল হবে সেটাকে বলবেন উপমিত। আর বইয়ের ভাষায় বিবি থাকবে, বিশেষ্য
বিশেষ্য থাকবে। আর যখন আপনি ফিল করতে পারবেন বা বুঝতে পারবেন যে এটা বিবি হচ্ছে বা ইম্পসিবল হচ্ছে, মানে উপমিত হচ্ছে, তখন ন্যায়টা শেষে বসায় দিবেন। আমরা উপমানের ক্ষেত্রে দেখেছি ন্যায়টা মাঝখানে বসে, এই ক্ষেত্রে ন্যায়টা শেষে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা আগে বইটা মিলাই, খেয়াল করেন। সিংহ পুরুষ, সিংহ বিশেষ্য, পুরুষ বিশেষ্য। ওকে, ফুলকুমারী, ফুল বিশেষ্য, কুমারী, কুমারী মানে হচ্ছে মেয়ে আর কি, বিশেষ্য। চাঁদ বিশেষ্য, মুখ বিশেষ্য। তো সবই বিবি আছে উপমিত কর্মধারায়। বাস্তবসম্মত ভাবে আমরা মিলাই, বলেন সিংহ তো পুরুষ হবে না, এটা আমরা আগেই জানি। কুমারী কি ফুল হয়ে যাবে? মানে কুমারী মেয়ে কি ফুল হয়ে যাবে? কুমারী মেয়ে যদি ফুল হয়ে যাইতো ভাই, তাইলে কতগুলো বাগান হইতো আমাদের বাড়িতে, চিন্তা করছেন? আর কত বাগান করতাম, ওয়াও। যখন হলে থাকতাম, হলে ছাদে পুরো বাগান বানাই দিতাম। মিস করছি, এটা হয় না, ইম্পসিবল। চাঁদ মুখ পসিবল? একটা মুখ যতই ফর্সা হোক, বাঁকা হোক, টোল পড়ুক, ডোল পড়ুক, আপড়ুক, যাই তাই পড়ুক, চাঁদ হয়ে যাবে? মুখ যদি চাঁদ হয়ে যাইতো তাহলে এত টাকা লাইট কিনতাম? জীবনও না, বউরের সামনে বসে রাখতাম, তুই বইয়ে থাক, আমি ক্লাস নিই, আরাম। সেটা ইম্পসিবল। যখন ইম্পসিবল হবে সেটা হচ্ছে উপমিত। ওকে, তাহলে এখন যদি বলি অধর পল্লব, অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা, পসিবল? ইম্পসিবল। ইম্পসিবল। বাহুলতা, বাহু মানে হাত, লতা মানে গাছের লতা, পসিবল? ইম্পসিবল। ইম্পসিবল। তো যখন এরকম ইম্পসিবল হবে তখন হচ্ছে উপমিত কর্মধারায়, এবং অবশ্যই বিশেষ্য বিশেষ্য মিলাবেন অবভিয়াসলি। সো আপনি যে কোনো একটা মনে রাখেন, আমার কনসেপ্ট আপনাকে দুইটাই দেওয়া হলো। আপনি মুসাফির বাংলা দিয়ে ইম্পসিবল মনে রাখতে পারেন, অথবা বইয়ের ভাষায় মনে রাখতে পারেন বিবি। বিবি মানে বিশেষ্য প্লাস বিশেষ্য। ছোটবেলায় রূপকথা শুনছিলেন? রূপকথা মনে আছে? রূপকথা মানে কি বলেন? যে দাদি নানি আমাদেরকে শোনাইতো না নানা রকম রূপকথা। ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি, হ্যাঁ রাইট। ওই যে আইতাছে, ভূত আইতাছে, খায়ালো খায়ালো, ঘুমায় যা। আচ্ছা বলেন, এই রূপকথা মানে কি? মানে মৌলিক কল্পনা। মৌলিক কল্পনা না অলিক কল্পনা? অলিক মানে কল্পনা তো এক কথায়, কাল্পনিক কাহিনী, কাল্পনিক কাহিনী। তাহলে রূপক শব্দের অর্থ কি? রূপকথা যদি হয় কাল্পনিক কথা, তাহলে রূপক শব্দের অর্থ কি? রূপক কথার অর্থ কি দাঁড়ায়? রূপ থেকেই তো রূপক আসছে, একই তো কথা। রূপক মানে হচ্ছে কাল্পনিক, হ্যাঁ কাল্পনিক আর কি। রূপক মানে হচ্ছে কাল্পনিক, রূপক মানে হচ্ছে কাল্পনিক, রূপক মানে হচ্ছে কাল্পনিক, রূপক মানে হচ্ছে কাল্পনিক। তাহলে রূপক মানে যদি হয় কাল্পনিক, তাহলে রূপক কর্মধারার মধ্যে অবশ্যই আপনি একটা জিনিস কি পাবেন? কল্পনা পাবেন। একটা জিনিস কি থাকবে? কল্পনাজাত থাকবে। কল্পনাজাত মানে যেটার কোনো বাস্তব অস্তিত্ব নাই, আপনি ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, দেখতেও পারবেন না, সেটাই হচ্ছে রূপক। সো রূপক কর্মধারায় বই কি বলে আমরা দেখি। বই আমাদেরকে বলতেছে যে এখানে বিশেষ্য বিশেষ্য থাকবে। এর আগেরটাও তো বিশেষ্য ছিল, তাই না? আগেরটাও বিবি ছিল, এখানেও বিবি। বাট এখানে একটা মৌলিক পার্থক্য আছে, যে এখানে একটা অভিন্নতা কল্পনা থাকবে। অভিন্নতা কল্পনা মানে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা কল্পনা এখানে ঢুকায় দিবে। ভিন্নধর্মী কল্পনা কেমনে হয়? আচ্ছা, ভিন্নধর্মী কল্পনা আমরা দেখি। যেমন ধরেন আমরা বললাম বিষাদ সিন্ধু, বলেন তো বিষাদ ধরা যায়? ছোঁয়া যায়? প্যাকেটে ঢুকানো যায়? টাঙ্গে ঢুকায় রাখা যায়? মোবাইলের ভিতরে ঢুকায় ফেলা যায়? এসএমএস এ, ইনবক্সে? না, ইম্পসিবল। সো যতই আপনি ইমো দেন, কান্নার ইমো দেন অথবা মরে যাচ্ছেন ইমো দেন, লাভ নাই, বিষাদ আসলে দেখা যায় না। তাহলে বই আমাদেরকে যেটা বললো যে এখানে বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে, মানে বিবি থাকবে, এবং একটা এক্সট্রা জিনিস আমাদেরকে বই বলে দিল যে এখানে কল্পনার সাথে কিছু থাকবে, যেটাকে আমরা বলি অদৃশ্য কিছু থাকবে। অদৃশ্য, যেটা কখনো দেখা যাবে না, অদৃশ্য কিছু থাকবে। আর মুসাফির বাংলা বলছে যে হ্যাঁ এখানে অদৃশ্য কিছু আছে এবং এটা ইম্পসিবল হবে অবশ্যই। ইম্পসিবল এবং অদৃশ্য, ইম্পসিবল এবং অদৃশ্য। বলেন তো বিষাদ সিন্ধু, এটা কি পসিবল? বিষাদ মানে দুঃখ, দুঃখ কি সাগর বানায় দিবে? না। দুঃখ সাগর বানায় যদি দিত, তাহলে এই যে হুজুররা এত আন্দোলন করলো, বাংলাদেশ সাগর হয়ে যেত না? অথবা সরকার যা কামটা করলো মেসেঞ্জার বন্ধ কইরা দুঃখে কষ্টে, তাহলে সরকার সাগর হয়ে যেত না? আপনার আমার যে দুঃখ, আমরা সাগরে যেতাম না? আহারে, তাহলে বাংলাদেশের কি অবস্থা, চিন্তা করেন যে আমরা কত সাগর হয়ে যাইতাম। তাহলে রূপক কর্মধারা যখন বুঝতে পারবেন, মাঝখানে রূপ লাগাই দিবেন, জাস্ট রূপ লাগাই দিলেই হয়ে যাবে। আমরা কিছু শব্দ একটু দেখে নেই, আমরা কি বইটাই দেখি। বিশেষ্য বিশেষ্য, আচ্ছা বিশেষ্য বিশেষ্য কনসেপ্ট একই জিনিস, আমরা এটারে ইম্পসিবল দিয়ে শেষ করে দিই। বিষাদ সিন্ধু ইম্পসিবল, দুঃখ যত বড়ই হোক সেটা সিন্ধু হয়ে যাবে না। আর এখানে কোনটা অদৃশ্য? বিষাদ। জ্ঞান সাগর, জ্ঞান কখনো সাগর বানায় দিবে না। জ্ঞান যদি সাগর বানায় দিত, তাহলে অন্তত আমার বাসাটা একটা ছোটখাটো সাগর হইতো। আমারও একটু জ্ঞান আছে, যে তোমার চুল পড়ে গেছে, আমার জ্ঞান আছে। জাফর ইকবালের বাসার কি অবস্থা হইতো আপনারা হয়তো জানেন। মামুনুল হকের কথা নাই বাদই দিলাম, শাহরিয়ার কবিরের বাসা কি হইতো আল্লাহ জানে, শাহরিয়ার কবির জানে। মুনতাসির মামুনের কথা না নাই কইলাম, আর কে আছে বিশিষ্ট বিজ্ঞানী বাংলাদেশে?
ও আরেকজন আছে, ওনার নাম হচ্ছে কি জানি আব্বাসি হুজুর, যে ডক্টর আব্বাসি বাবা। এরা কি সাগর হইতে পারে চিন্তা করেন, যদি জ্ঞানটা সত্যি সাগর বানাই দিতে। ক্রোধ আনাল, ক্রোধ কখনো সাগর বানাই দিবে তাহেরি না, স্যার, বানাই তাহেরি। দিবে। ও তাহেরি, আরে সরি, আমি তো আমার ভাইয়ের কথাই ভুলে গেছি। তাহেরি কিন্তু আমার ভাই লাগে, বুঝছেন? আমার কিছু লোক আছে এদেরকে আমার আপন ভাইয়ের মতো লাগে, যেমন ধরেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে না, তারা আমার নিজের ভাইয়ের মতো লাগে, মানে এত ভালো লাগে লোকটারে আমার। ওকে, সে কালকে কি বলছে আপনারা কেউ জানেন? কেউ কি তার বিখ্যাত কোটেশন গুলো শুনেছেন? সে গতকাল বলেছে, যদি সত্যিকার মানে ঢাকা শহরের পুরো ঢাকা শহরকে যদি হসপিটাল বানিয়ে দেওয়া হয়, তাহলেও নাকি করোনা যত রোগী আছে জায়গা হবে না। তো চিন্তা করেন, যে সে একটা স্বাস্থ্যমন্ত্রী, সে বলতেছে যে ঢাকা শহরে পুরো হসপিটাল বানায় ফেললো নাকি রোগীর জায়গা হবে না। এটা কি সে মানে এটা কোন সেন্সে সে যে বলে, এটা আল্লাহ জানে আর সে জানে। আমার আরেকটা ভাই ছিল, ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আবুল কালাম আজাদ, উনি পরে পদত্যাগ করছে। স্যার ওবায়দুল কাদের কি আপনার ভাই হয় না? সবাই সবাই। যার বাসায় সমস্যা সে একটু আনমিউট করে নিলেই তো হয়ে যায়। স্যার নেট নিয়ে বদনাম করতেছিল, এই জন্য স্যারকে নেট বের করে দিছে। গার্জেনের বাসায় সমস্যা হচ্ছিল, মনে হয় সমস্যাটা ঠিক আছে। কারেন্টটা চলে গেছে আর কি। স্যার নাই, নেট স্যারকে বের করে দিছে, কারণ স্যার বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে বদনাম করছে। মেবি কারেন্ট চলে গেছে স্যার ওইখানে। মনে হয় কারেন্ট চলে গেছে। কেউ বলে কারণ চলে গেছে, কেউ বলে স্যার নাই, আবার কেউ বলে স্যার না, যে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে বসছে তো এর জন্য এইখান থেকে কারেন্টই মানে ডিসকানেক্ট আচ্ছা, করে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের সাথে ক্লাস করছে না তো? তাদের নাম বলার জন্য মনে হয় স্বাস্থ্যমন্ত্রী ক্লাস ভাববার করতেছে বিষয়, আমাদের সাথে। এখানে দেখা আমাদের উচিত সাথে যে কেউ ক্লাস করছে মনে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে কিছু আছে কিনা। আরে নতুবা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ডিজিটে ছেলে কেউ ক্লাস আছে কিনা করছে। দেখেন না একটু। এই স্যার আসছে, স্যার আসছে, আমি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এলাকার এই লোক। স্যার আসছে। আর স্বাস্থ্যমন্ত্রী এলাকার লেভেলে কি হবে? এই স্বাস্থ্যমন্ত্রী এলাকার লোক, আপনি তো আমার শালা লাগেন। চুপ থাকেন, এই এলাকার জামাই আমি। কি বলে জানেন এটারে? ওয়াইফাই ওয়াইফাই মনে হয় কোনো একটা প্রবলেম হইছে, বাসার ওয়াইফাই পুরোটা অফ, ল্যাপটপে হচ্ছে না, মোবাইলে ডাটা দিয়ে আসছি। বুঝি না, আবার বলেন। ফিরি দোলা পাই আপনারা মনে হয় এতক্ষণ গল্প না করেছেন না, এতক্ষণ গল্প করছেন, বুঝতে পারছি, আমাকে হাসতেছেন। যাই হোক, আপনারা হাসেন, আমি দাঁড়ান মোবাইলে ক্লাসটা একটু ওপেন করি। মোবাইলে লাস্ট কবে ক্লাসে হয়ে গেছে, নেট কি আসছে? আমাদের এখানে খুব ঝড়ো হাওয়া বইতেছে, আপনাদের এলাকায় কি সেম? ক্যান্টনমেন্টে খুব ঝড়ো হাওয়া হচ্ছে। আমার এখানে আর আজকে 3 দিন থেকে তো প্রচুর বাতাস আমাদের এখানে নোয়াখালীতে। হাতের জিলাও স্যার অনেক। নোয়াখালী তো বাতাসই থাকবে, নোয়াখালী তো বাইরের দেশ এটা। বাতাস ছাড়া আর থাকবে না। চট্টগ্রামে বাতাস আছে স্যার। আসছে? আচ্ছা, নেটটা আসলে আমরা ইয়েতে ঢুকবো। আমি ক্লাসটা একটু ওপেন করছি ফোনে। ও আচ্ছা, সরি, নেট চলে আসছে। আমি কাছে কোনো সমস্যা নেই স্যার। মিউট করে দিন। কিনলে ওকে ওকে, ঠিক আছে। এই আজকে আমরা এমন একটু মানুষ বেশি, অন্যদিন থাকে 52-53 জন, আজকে 57 জন। যারা রেগুলার ক্লাস করেন না, আজকে ক্লাস করতে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। সবুজ ভাই কিছু কইবেন? পরে কইেন। সবুজ ভাই, রেজন ভাই পরে বললেন।
কই আরে কত কিছু সেটিং করা লাগে। ঠিক আছে, আচ্ছা তো যেটা বলছিলাম আর কি, রূপক কর্মধারাতে যেটা থাকবে সেটা হচ্ছে ইম্পসিবল, কখনো এটা সম্ভব না। বিষাদ সিন্ধু হয়ে যাবে না, বিষাদ অদৃশ্য। জ্ঞান সাগর হয়ে যাবে না, জ্ঞানটা অদৃশ্য। ক্রোধানল, ক্রোধ কখনো আগুন হয়ে যাবে না, এটা অদৃশ্য। মন কখনো মাঝি হয়ে যাবে না, মনটা অদৃশ্য। যখন এরকম আপনি ইম্পসিবল পাবেন এবং একটা অদৃশ্য পাবেন, ইম্পসিবল এবং অদৃশ্য, সেটাই হচ্ছে রূপক। যেমন আমরা যখন বলি যৌবন সূর্য, সো এটাও ইম্পসিবল, যৌবন কখনো দেখা যায় না। ওকে, যৌবন একটা অদৃশ্য জিনিস, এটা ফিলিংস এর বিষয়। আচ্ছা, তারপর ওকে, তাহলে আমরা এই তিনটা তুলনা খুবই দুঃখিত, আমার বাসার নেটের অবস্থা খুব বাজে হচ্ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। কপালটাই খারাপ। ওকে, আপনারা বলেন তো, আমরা যখন ঝালমুড়ি বলি, ঝালমুড়ি বলেন তো, ঝালমুড়ি জিনিসটা কি?
মানে ঝালমুড়ি বলতে কি বোঝায়, কে বলতে পারেন? না, নিচে যা বুঝেন তাই বলেন। ঝাল মিশ্রিত কাঁচামরিচ। আচ্ছা, কনসেপ্টটা কি এরকম, ঝাল যে মুড়ি, কোন মুড়ি কি অটোমেটিক ঝাল হয় নাকি ঝালটা ঝাল দেওয়া হয়? মিশ্রিত মুড়ি। ঝাল ঝাল মিশ্রিত মুড়ি। মিশ্রিত মুড়ি। তাহলে খেয়াল করেন তো, ঝাল মিশ্রিত মুড়ি, এটাকে বলি আমরা ঝাল মুড়ি। তাহলে মাঝখান থেকে মিশ্রিতটা বাদ দিচ্ছি, মানে লোপ করছি, এটা হচ্ছে মধ্যপদলোপী। আবার মধ্যপদলোপী আমরা কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় বলি। আবার যখন আমরা বলি মানি ব্যাগ, বলেন তো মানি ব্যাগ মানে কি? এটা আবার সবাই জানেন, ছেলে মেয়ে সবাই আমরা মানি ব্যাগটা চিনি, ভালো করে চিনি, মিতা ভালো করে চিনি, আর এটা কি বলেন, মানি ব্যাগ কি? টাকার ব্যাগ। টাকার ব্যাগ মানে না, আমরা মানি ব্যাগ যেহেতু আছে শব্দ দুইটা তো রাখতে হবে, মানি ব্যাগ শব্দ দুইটা রেখে টাকা রাখার ব্যাগ স্যার, টাকা রাখার ব্যাগ। টাকা রাখার ব্যাগ বা মানি রাখার ব্যাগ। তাহলে মানি রাখার ব্যাগ, ওখান থেকে আমরা বানাচ্ছি মানি ব্যাগ। তাহলে দেখেন মাঝখান থেকে আমরা কি করছি, বাদ দিচ্ছি। এই যে মাঝখান থেকে আমরা লোভ করি, লোভ মানে বাদ দেই, এই জন্য এটা নাম মধ্যপদলোপী কর্মধারয়। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে সৌধ মানে মনুমেন্ট আর কি। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, আশ্রিত বাদ দিচ্ছি। চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ। গোলাপ ফুল, গোলাপ নামের ফুল। খেয়াঘাট, খেয়া পারাপারের ঘাট। আয়কর, আয়ের উপর কর। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। তো যখনই আমরা এরকম মাঝখান থেকে একটা পদ লোপ করি, তখনই তার নাম হচ্ছে মধ্যপদলোপী। যখনই মাঝখান থেকে একটা পদ লোপ করব, তখনই সেটা হচ্ছে মধ্যপদলোপী। তো ভয় পাওয়ার কিছু নাই, আপনি যখন অনেকগুলা শব্দ পড়বেন বা সমস্ত পদ পড়বেন, তখন অটোমেটিক আপনিও বুঝতে পারবেন কোনটা কোনটা যাচ্ছে। হয়তো এট এ গ্ল্যান্স আপনি এখনই সবগুলো শব্দ গেস করতে পারবেন না, যখন মোটামুটি আপনি এগুলো একটু রিভিশন দিবেন বা পড়বেন, তখন সহজে আপনি বুঝতে পারবেন কোনটার কোনটার মাঝখান থেকে যাচ্ছে। তরিকুল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই মধ্যবর্তী স্যার বিষয়টা বুঝতেছি না স্যার। স্যার এটা আসলে সমস্ত পদের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ব্যাস বাক্যের। ব্যাস বাক্যের মাঝখান থেকে যখন আপনি একটা পদ লোপ করেন, তখনই তার নাম মধ্যপদলোপী। সিংহাসন যখন আমরা যখন বলি সিংহাসন, তখন কি হয়, সিংহ চিহ্নিত আসন, তার মাঝখান থেকে চিহ্নিত বাদ দিচ্ছি। তো এই কনসেপ্টে আপনি সমস্ত পদ দেখে বুঝবেন না, আপনাকে এখানে ব্যাস বাক্যটা ইন্ডিকেট করতেই হবে। তাহলে স্যার তুষারের নেই শুভ্র, এখান থেকে তো স্যার নেইটা স্যার উঠে যায়। ন্যায় শব্দটা তো আমরা আলটিমেটলি তুলনার ক্ষেত্রে রেখে দিয়েছি। যখন তুলনা কনসেপ্ট বুঝাবে, তখন আমরা এখানে মধ্যপদের কনসেপ্টটা আনবো না, সরাসরি তুলনা যখন আসবে। কিন্তু এখানে তো তুলনা বুঝাচ্ছে না, মানে সিংহের মতো তো আসন না। তুলনা বুঝাইলে তো আমরা উপমান, উপমিত, রূপক ওই তিনটাতে নিব, তাই না? কর্মদ্বারাই মানেই তো স্যার তুলনা নাকি স্যার? আমরা মনে হয় এটা একবার বুঝাইছিলাম, আপনি এই স্লাইডটা দেখেছিলেন আমরা যখন প্রথম প্রকারভেদটা দেখিয়েছিলাম, মনে আছে? এই স্লাইডটা দেখেছেন? এই স্লাইডটা কি দেখেছেন? দেখছিলাম স্যার, তো গভীরভাবে দেখে জানার কথা। প্রথমটা হচ্ছে সাধারণ কর্মধারা, এখানে তুলনা বোঝায় না, পরিচিতি বোঝায়, পরিচিতি। শেষেরটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা, এটা তুলনা বোঝায় না, এটা মাঝখানে পদ লোপ বোঝায়। তুলনা মূলত এই তিনটা বোঝাবে, উপমান, উপমিত, রূপক। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে, এরপরে যাব আমরা তৎপুরুষে। তৎপুরুষ যে শব্দটা আছে, এটার অর্থটা আমরা আগে একটু খেয়াল করি, তারপরে তৎপুরুষ সমাসে যাই। তৎপুরুষ শব্দটাকে ভাঙলে হবে তৎ প্লাস পুরুষ। তৎ মানে হচ্ছে তার, পুরুষ মানে হচ্ছে বিভক্তি। তৎ মানে হচ্ছে তার, পুরুষ মানে হচ্ছে বিভক্তি। তৎপুরুষ শব্দের অর্থ দাঁড়ায় তার বিভক্তি, মানে এক কথায় বিভক্তি লোপ। তৎপুরুষ শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোপ পাবে। সো যখনই আমরা দেখব যে বিভক্তি লোপ পেয়ে আমরা কোনো কিছু তৈরি করছি, সেটা কি বলবো, তৎপুরুষ। এখন বিভক্তি লোপ পায় কিভাবে এটা বলি। আপনাদেরকে যদি আমি বলি বই পড়া, বলেন তো বই পড়া মানে কি? বই পড়া জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? বইকে পড়া। বইকে পড়া। তাহলে দেখেন বইকে কে বাদ দিলেন। বইকে পড়া। এখন কে যে আপনি বাদ দিলেন, এই কেটা যে বিভক্তি, এটা তো আপনাকে জানতে হবে। মুদ্রা কথা হচ্ছে, যদি আপনারা কেউ বিভক্তি কোনটা কোনটা এটা না জানেন, তাহলে এটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নাই, আমি পড়ানোর সময় আপনাকে বিভক্তি সহই পড়াবো। সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, ইফ পসিবল আপনারা সাথে সাথে বিভক্তিটা লিখে ফেলেন খাতায়। যদি না পারেন প্রবলেম নাই, স্লাইডে তো পেয়েই যাবেন, টেনশন নিতে হবে না। ওকে, সো এটার নামই হচ্ছে বিভক্তি লোপ। এটার নামই হচ্ছে বিভক্তি লোপ। সো যখনই আপনি
ব্যাস বাক্যের মাঝখান থেকে কোনো বিভক্তি বাদ দিবেন সেটার নামই হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন হাজার বছর ধরে আমরা পড়ে আসছি বিলেত ফেরত, বিলেত হইতে ফেরত, বিলেত থেকে ফেরত। এই হইতে থেকে চেয়ে এগুলা কিন্তু বিভক্তি। মেঘ মুক্ত, মেঘ থেকে মুক্ত, মেঘ হতে মুক্ত, এই হতে থেকে এগুলা কিন্তু বিভক্তি। তো যখনই মাঝখান থেকে বিভক্তি বাদ যাচ্ছে তাকে বলবে তৎপুরুষ। এখানেও ছোটখাটো সমস্যা আছে, এটা মাত্র 9 প্রকার। ভয় পায়েন না, আমি জানি প্রকারভেদ দেখলে আমাদের ভয় লাগে যে 2-3 রকমই পারি না, আবার 9 প্রকার মারাইতে আইছে। তো এটা খুবই সিম্পল, খেয়াল করেন। দ্বিতীয়া থেকে সপ্তমী একই জিনিস। একই জিনিস মানে আমরা যে বিভক্তির লোপ পাওয়ার কথা বলছি, এই বিভক্তির লোপ শুধু এই 6টাতেই আছে, নিচে 3টাতে বিভক্তির লোপ নাই। কেন নাই এগুলোর কোনো অ্যান্সার নাই। দ্বিতীয় তৎপুরুষ মানে যখন দ্বিতীয় বিভক্তি বাদ দিবেন ওটা দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি বাদ দিলে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী বিভক্তি বাদ দিলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি বাদ দিলে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি বাদ দিলে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি যখন বাদ দিবেন সপ্তমী তৎপুরুষ। মানে 2 থেকে 7 পর্যন্ত, মানে 1 থেকে 6 প্রকারভেদের দিক থেকে যখন আপনি যে বিভক্তি বাদ দিবেন সেই বিভক্তি অনুসারে নাম বলবেন, দ্যাটস ইট। 6 নাম্বার হচ্ছে নয় তৎপুরুষ। নয় শব্দের অর্থ হচ্ছে না। নয় শব্দের অর্থ হচ্ছে না। সো যেখানে না টাইপের কথা থাকবে ওইটাই হচ্ছে নয় তৎপুরুষ। অলুক তৎপুরুষ, বলেন তো অলুক অর্থ কি? অলুক অর্থ যেন কি? কারো মনে নেই? বলেন অলুক অর্থ কি? বিভক্তি লোপ পাবে না। বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। তো যখন আমরা দেখবো বিভক্তি লোপ পাচ্ছে না, ওইটা হচ্ছে অলুক তৎপুরুষ। এরপরে উপপদ তৎপুরুষ। উপপদ মানে হচ্ছে যেখানে একটা কৃদন্ত পদ থাকবে। কৃদন্ত পদ মানে যেখানে একটা ক্রিয়াপদ থাকবে, ওটা হলো উপপদ তৎপুরুষ। এই হচ্ছে 9 প্রকার। আবারও দেখেন, যে বিভক্তি বাদ যাবে সেই বিভক্তির নাম অনুসারে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী হয়ে যাবে। যেটা না বোধক থাকবে ওটা নয় তৎপুরুষ, যেটাতে বিভক্তি থাকবে ওটা অলুক তৎপুরুষ, আর যেটা ক্রিয়াপদ থাকবে এটা উপপদ তৎপুরুষ। এটা হচ্ছে 9 প্রকার। সো এটাও সহজে করা যায়, আমরা একটা একটা করে দেখি, তাহলে হয়তো আমাদের কাছে একটু ক্লিয়ার হবে। প্রথমে দ্বিতীয় তৎপুরুষে যাই। এই ক্ষেত্রে আপনার জন্য একটু দরকারি জিনিস হচ্ছে যেগুলা বিভক্তি ওগুলো একটু দেখে রাখেন, ইফ পসিবল খাতায় লিখে রাখেন, কাজে লাগবে। যখন আপনি দ্বিতীয় বিভক্তি বাদ দিবেন, দ্বিতীয় মানে হচ্ছে কে রে এরে, যখন আপনি দ্বিতীয় বিভক্তি বাদ দিবেন ওইটার নামই দ্বিতীয় তৎপুরুষ। যেমন আপনারা নরমালি যেটা বলেছেন একটু আগে, বই পড়া, বই কে পড়া, এখানে কে বাদ যাচ্ছে। আমরা যদি বলি রথ দেখা, রথকে দেখা, ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো, তীর নিক্ষেপ, তীরকে নিক্ষেপ, ওকে, আম কুড়ানো, আমকে কুড়ানো, স্বর নিক্ষেপ, স্বরকে নিক্ষেপ, চাঁদ দেখা, চাঁদকে দেখা। যখন আপনি কে রে এরে বাদ দিবেন ওইটাই দ্বিতীয় তৎপুরুষ, কারণ এগুলা দ্বিতীয় বিভক্তি বাদ দিচ্ছেন। মানে যে বিভক্তি বাদ দিবেন সেই বিভক্তি অনুসারে নামকরণ করবেন। যদি আপনি দ্বারা দিয়া কর্তৃক বাদ দেন, দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি, তাহলে এটার নাম হবে তৃতীয় তৎপুরুষ। আপনি যদি বলেন মধু মাখা, মধু দিয়ে মাখা, দিয়ে বাদ যাচ্ছে। মন গড়া, মন দিয়ে গড়া, দিয়ে বাদ যাচ্ছে। ছায়া শীতল, ছায়া দিয়ে শীতল। জনাকীর্ণ, জন দিয়ে আকীর্ণ। মানে যখন দ্বারা দিয়ে বুঝাবেন, স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দিয়ে মণ্ডিত। সো যখনই দ্বারা দিয়ে কর্তৃক বুঝাবেন তাকে বলবেন তৃতীয় তৎপুরুষ, কারণ দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি। যখন আপনি চতুর্থী বিভক্তি বাদ দিবেন, চতুর্থী বিভক্তি মানে কে রে। হ্যাঁ, কে রে তো আমরা একটু আগে পেয়ে আসছি, কোথায়? দ্বিতীয়ার মধ্যে। সো কে রে দ্বিতীয়াই হয়, কিন্তু যদি সেটা ভক্তি বা শ্রদ্ধা অর্থে বুঝায়, ভক্তি বা শ্রদ্ধা অর্থে, তাহলে সেটা চতুর্থী হয়ে যায়। কে রে যদি ভক্তি শ্রদ্ধা অর্থে বুঝায় তাহলে চতুর্থী হয়ে যাবে। যেমন আমরা যদি বলি গুরু ভক্তি, গুরু ভক্তি যদি বলি তাহলে খেয়াল করবেন গুরু কে ভক্তি, এখানে কে বাদ যাচ্ছে। তো কে যদি বাদ যায় আমাদের দ্বিতীয়া বলার কথা, কিন্তু এটা চতুর্থী কেন বলছি? কারণ এই কেটা জন্য অর্থে, সরি, ভক্তি বা শ্রদ্ধা অর্থে আসছে। এই ভক্তি বা শ্রদ্ধা অর্থে আসলে কেটাকে আমরা চতুর্থী বলবো। চতুর্থী তৎপুরুষের আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে জন্য। কোনো কিছুর জন্য বুঝালে বা কোনো কিছুর নিমিত্তে বুঝালে চতুর্থী হয়। যেমন ধরেন আমরা যদি বলি হজ যাত্রা, হজের জন্য যাত্রা। তীর্থযাত্রা, তীর্থের জন্য যাত্রা। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস। পাগলা গারদ, পাগলের জন্য গারদ। যদি বলা হয় বিয়ে পাগলা, তাহলে এটা আমার চেয়ে আপনারা খুব ভালো পারবেন। বিয়ে পাগলা কি হয় একটু মিলায় দেখেন, দেখবেন খুব সুন্দর করে বুঝতে পারবেন বিয়ে পাগলা কেন চতুর্থী হচ্ছে। কারণ বিয়ে পাগলা মানে বিয়ের জন্য পাগলা।
পঞ্চমী তৎপুরুষ, যেটাতে পঞ্চমী বিভক্তি বাদ যাবে। পঞ্চমী মানে হচ্ছে হইতে থেকে চেয়ে, যখন হইতে থেকে চেয়ে বাদ যাবে এটাকে বলবো আমরা পঞ্চমী তৎপুরুষ। যেমন আমরা যদি বলি বিলেত ফেরত, বিলেত হইতে ফেরত, স্কুল পালানো, স্কুল থেকে পালানো, দল ছুট, দল থেকে ছুট, গোল্লা থেকে ছুট, বোটা আলগা, বোটা থেকে আলগা, পাপ মুক্ত, পাপ থেকে মুক্ত, স্কুল পলায়ন, স্কুল থেকে পলায়ন। যখন আমরা থেকে বা হতে বুঝবো এগুলা পঞ্চমী বিভক্তি, এগুলাকে বলবো পঞ্চমী তৎপুরুষ। যদি আমরা বলি মামা বাড়ি তাহলে দেখবেন কি হয়, মামা বাড়ি, মামার বাড়ি, র বাদ যাচ্ছে। আমরা যদি বলি চা বাগান, চায়ের বাগান, এর বাদ যাচ্ছে। আমরা যদি বলি রাজপুত্র, রাজার পুত্র, র বাদ যাচ্ছে। ওকে, আমরা যদি বলি ছাগ শিশু তাহলে হবে ছাগির শিশু, র বাদ যাচ্ছে। যখনই র বা এর বাদ যায়, কারণ র বা এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, সো র বা এর বাদ গেলে সেটাকে বলবো আমরা ষষ্ঠী তৎপুরুষ। যদি আমরা বলি গলা ব্যথা, আচ্ছা আপনারাই বলেন গলা ব্যথা মানে কি বলেন? গলা ব্যথা বা মাথা ব্যথা, গলার ব্যথা। গলায় ব্যথা। গলার, আচ্ছা গলার ব্যথা না গলায় ব্যথা? গলায় ব্যথা। গলায় ব্যথা। গলায় ব্যথা। ওকে, তো যখন এ অ তে বাদ দিবেন, এ এ অ অন্তস্থ অ এবং তে, এ অ তে যখন বাদ দিবেন তখন তাকে বলবেন সপ্তমী তৎপুরুষ। আপনি যদি বলেন গলা ব্যথা, গলায় ব্যথা, অন্তস্থ বাদ যাচ্ছে। যদি বলেন বাক্সবন্দি, বাক্সে বন্দি, এ বাদ যাচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা যদি বলি রাত কানা তাহলে কি হবে? রাত কানা, রাত্রে কানা। রাত্রে কানা। রাতে কানা। রাতে কানা, সেখানে এ বাদ যাচ্ছে। যখন এ অ তে বাদ যাবে সেটাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ। সোহেল ভাই আপনি আনমিউট করেন না, আপনার এখান থেকে অনেক সাউন্ড আসে। ওকে, তাহলে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এই প্রকার ভেক্টর ক্ষেত্রে আমরা দেখব যখন যে বিভক্তি বাদ যায় সেই বিভক্তির নাম অনুসারে তৎপুরুষের নাম হয়। এরপরে আসি আমরা ব্যতিক্রমী তিনটা। প্রথমে হচ্ছে নৈয় তৎপুরুষ। ছোটবেলায় এটাকে আমি নৈঞ্চ পড়তাম, কারণ আমার স্যার এটাকে নৈঞ্চ বলেছিলেন। আপনারা কেউ কি শুনেছেন নৈঞ্চ? শোনার তো কথা, অনেক হ্যাঁ অনেক কোচিং ও নাকি এটা এখনো অনেকে নৈঞ্চ পড়ায়। এটা নৈঞ্চ না, এটা হচ্ছে নয়। আমিও পড়ি ওটা। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় আমি এটা বলতাম, কিন্তু পরে বড় হয়ে দেখলাম এটা নৈঞ্চ না, এটা নয়। আমার স্যারও আমাকে এটা ভুল পড়াইছেন। আচ্ছা, তো নয়, এটা হচ্ছে নয়। নয় মানে হচ্ছে না, নয় মানে হচ্ছে না, নয় মানে হচ্ছে না। সো নয় মানে যেহেতু না, বুঝতেই পারছেন এই নয় তৎপুরুষ বলতে কি বোধক বোঝাবে? না বোধক। আর এটা খুবই সহজ, এখানে যে শব্দগুলা পাবেন সবগুলাতে অ অন নাতি থাকে, অ অন নাতি। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই অ অন নাতি যেখানেই বসুক সেটা কিন্তু না অর্থ ব্যবহার করা হবে। অজানা, নয় জানা। অনাদর, অনাচার, নেই আচার। নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ। সো যখনই আপনি অ অন নাতি পাবেন, শুরুতে অ অন নাতি পাবেন, অ অন নাতি পাবেন, সেটাই হচ্ছে নয় তৎপুরুষ। আপনি নাতি শীতুষ্য বলেন, নাতি দীর্ঘ বলেন, নাতি খর্ব বলেন, অজানা বলেন, অচেনা বলেন, অমিল বলেন, যেটাই বলেন। আর ব্যাসক করার সময় শুধু ন আনলি হবে, নয় নেই এগুলো আনলে ভালো হয়, তবে ন আনলেই চলবে। বইয়ে আমাদেরকে ন দিয়েই বলে দিয়েছে, শুধু ন দিলেই হবে। অনাদর, ন আদর, অজানা, ন জানা, অমিল, ন মিল। দ্যাটস ইট। অলুক তৎপুরুষ। অলুক শব্দের অর্থ আমরা আগে থেকেই জানি, তাও আবারও বলি, যখন সমস্ত পদে বিভক্তি লোপ পায় না। তো বিভক্তি লোপ পায় না মানে কি? বিভক্তি থাকে। যখন আমরা দেখব বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি আছে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। এখন ধরেন আপনাদেরকে দুইটা শব্দ আমি লিখে দিলাম, আপনারা আমাকে বলবেন যে কোনটা অলুক। একটা শব্দ হচ্ছে মামা বাড়ি, একটা শব্দ হচ্ছে মামা বাড়ি, একটা শব্দ হচ্ছে মামার বাড়ি। বলেন কোনটা মামার বাড়ি। মামার বাড়ি। অলুক তৎপুরুষ? মামার বাড়ি। অলুক তৎপুরুষ হচ্ছে মামার বাড়ি। কেন? কারণ এই সমস্ত পদে এখানে একটা বিভক্তি চলে আসছে। তাহলে সোনার বাংলা, সোনার বাংলা কি হবে? অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ হবে, র আছে। আচ্ছা আচ্ছা, বলেন তো সোনার বাংলা এখানে বিভক্তিটা কয় জায়গায় আছে? এক জায়গায় না দুই জায়গায়? এক জায়গায়। এক জায়গায়। মামার বাড়ি এখানে কয় জায়গায়? এক জায়গায়। এক জায়গায়। কিন্তু যখন বলি দেশে বিদেশে তখন কয় জায়গায়? দুই দুই জায়গায়। জায়গায়। দুই জায়গায়। কে বলতে পারবেন যে এখানে দুই জায়গায় কেন হয়েছে? কারণ এখানে প্রাধান্য পাচ্ছে পূর্বপদ না পরপদ? এ মিমাপু বাচ্চা কিন্তু চিল্লায়। উভয় পদ। উভয় পদ পাচ্ছে। উভয় পদ প্রাধান্য পাচ্ছে।
আর উভয় পদ দ্বন্দ্ব প্রাধান্য পাচ্ছে বলে এটাকে দ্বন্দ্ব। বলি আমরা অলুক দ্বন্দ্ব, তাই না? অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্ব। কারণ অলুক দ্বন্দ্বের মধ্যে প্রাধান্য পাবে দুইটা, বিভক্তিও থাকবে কয়টা? দুইটা। কিন্তু অলুক তৎপুরুষের মধ্যে আমরা প্রাধান্য পাই কোনটা? পূর্বপদ, পরপদ না দুইটাই? পূর্বপদ। পরপদ, 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 বাড়িটা। পরপদ, 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 পরপদ। মামা বাড়ি বলতে আমরা বাড়িটাই বুঝি। আর বিভক্তি কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। এক জায়গায়। সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। তাহলে অলুক দ্বন্দ্বের মধ্যে আমরা প্রাধান্য পাবো দুইটাই এবং বিভক্তিও থাকবে দুইটা, কিন্তু অলুক তৎপুরুষে বিভক্তি কয়টা থাকবে? একটা। একটা। এক জায়গায়। গানের আসর, তেলে ভাজা, ঘোড়ার ডিম, সোনার বাংলা, কলুর বলদ, ওকে, একটা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে উপপদ তৎপুরুষ। এই উপপদ তৎপুরুষ বইয়ের ভাষাটা দেখেন, আমার মাথা গরম করার মতো একটা ভাষা আছে। ভাষাটা হইলো আমাদেরকে বলতেছে এখানে একটা কৃদন্ত পদ থাকবে, কৃদন্ত পদ থাকলে এটা উপপদ তৎপুরুষ হয়। কে বলতে পারবেন কৃদন্ত পদ কি? এখানে একটা ক্রিয়ামূল থাকে, ওটা হলো কৃদন্ত পদ আর কি। আচ্ছা, সো এটা ঝামেলা যাওয়ার দরকার নাই। আচ্ছা বলেন তো পকেট মার মানে কি? পকেট মার, পকেট মারে যে। পকেট মারে যে, তাই না? পকেট মারে যে। ছেলে ধরা, ছেলে ধরে যে। ছেলেদের ধরে যে। ছেলে ধরে যে, ওয়াও, এটা ভালো পারেন। জলচর, জলে জলে চড়ে চড়ে যে। যে। জলে চড়ে যে না? আচ্ছা, পঙ্কজ, পঙ্কে কে জন্মে যায়। এগুলো আপনারা কেমনে পারতেছেন? এক কথা প্রকাশ। সমস্যা নাই, মুখস্থই পারেন, কোনো প্রবলেম নাই। এই যে মুখস্থ পারলেন কোত্থেকে, মানে কোন টপিক থেকে পারছেন? নিশ্চয়ই সমাজ থেকে তো নাই। স্যার এক এক কথা কথা প্রকাশ। প্রকাশ। ও এক এক কথায় কথায় প্রকাশ, প্রকাশ, তাই না? কি করাইতে স্যার গিয়ে শব্দ কি এক- টপিকে ছিল স্যার, যোগ্র শব্দ। জোগরের মধ্যে ছিল, কারণ জোগরের মধ্যে যা ছিল সবগুলাই সমাজ সাধিত, তাই না? এই জন্য। আচ্ছা, বাট জি। এখানে আপনি যে জন্য পেরেছেন সেটা হচ্ছে এগুলা ছিল এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশগুলো আপনাদের কমন পড়েছে, এবং এই সবগুলো এক কথায় প্রকাশের শেষে কি ছিল খেয়াল করেছেন? যে বা যা ছিল, শেষে যে বা যা ছিল। যেটা আপনি এক কথায় প্রকাশে পারেন, শেষে যে বা যা আছে ওইটাই উপপদ তৎপুরুষ। ওকে, আপনি যে শব্দগুলো বের করছেন না, এই সব উপপদ তৎপুরুষ, খুব সিম্পল। তাহলে কৃদন্ত পদ কই? এটা তো একটা প্রশ্ন, কৃদন্ত পদ কি গেল কই? না কৃদন্ত পদও আছে, দেখেন আপনারা বের করতে পারেন কিনা কৃদন্ত পদটা কোথায় আছে? চড়ে, সরে জন্মে স্যার। জন্মে, চরে, করে, এগুলা হচ্ছে প্রত্যেকটাই করে, কৃদন্ত পদ। ধারা, ক্রিয়ামূল থেকে এগুলা তৈরি হয়েছে, মানে ক্রিয়াপদই কৃদন্ত পদ এক কথায়। ওকে, সো আপনাকে যদি বলা হয় সত্যবাদী, তারপর ইন্দ্রজিৎ, তাহলে বলতে পারবেন না কোন সমাস? জি স্যার। উপপদ তৎপুরুষ। কারণ ইন্দ্রজিৎ, আপনি ইন্দ্রজিৎ দিয়ে কি বুঝেন বলেন? আপনি কি ইন্দ্রকে বুঝেন নাকি যে জয় করেছে তাকে বুঝেন? যে জয় করেছে স্যার। জয় করেছে, জিত মানে যে জয় করেছে, কে পরপদ বুঝতে পারছেন। আর ইন্দ্রজিতের ব্যাস বাক্য কি? ইন্দ্রকে জয় জয় করেছে, করেছে। এই যে করে বা করেছে ক্রিয়াপদ নিয়ে আসছেন, উপপদ তৎপুরুষ। ওকে, খুব কঠিন, খুব কঠিন, এগুলো কঠিন করে পড়বেন, যত কঠিন করে পড়বেন তত মজা। আর তৎপুরুষের মধ্যে এই উপপদই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, উপপদটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার যে আমরা ঝামেলা সমাসে, বহুব্রীহি তার ঝামেলা সমাস। ঝামেলা কেন? আমি আসলে ঝামেলা মনে করি না, মানে এটা আসলে সবাইকে ঝামেলা তৈরি করে দেয়, কারণ অনেকগুলো সমস্যার সাথে এটার কনফ্লিক্ট আছে। বহুব্রীহি শব্দটাতে আমরা চিন্তা করি, বহু মানে হচ্ছে অনেক, বহুত, অনেক। ব্রীহি মানে হচ্ছে ধান, ব্রীহি মানে ধান। তাহলে বহুব্রীহি দিয়ে আমরা কি বুঝি? অনেক বুঝি নাকি ধান বুঝি নাকি একটা সমাসের নাম বুঝি? ধান বুঝি, ধান বুঝি। জীবনে কোনো বলছেন কিছুই বুঝি না এবার স্যার, আমাদের কিছুই বুঝি না অনেক স্যার। বহুব্রীহি হয়েছে এরকম বলছি না। বহুব্রীহি দিয়ে আমরা কখনোই ধান বুঝি না, বহুব্রীহি দিয়ে আমরা অনেকও বুঝি না, বহুব্রীহি দিয়ে শুধুমাত্র আমরা সমাসের নামই বুঝি, আর কিছুই বুঝি না। ওকে, আচ্ছা, সো এটাও একটু বলে রাখি আগে থেকে, এটাও আপনি এক কথায় প্রকাশে পাবেন, এক কথায় প্রকাশেও বহুব্রীহিটা পাবেন। কেমনে? কিছু কিছু এক কথায় প্রকাশ আছে দেখবেন, এক কথায় প্রকাশ কিছু কিছু আছে দেখবেন যেগুলা শেষে যিনি বা যার থাকে, যিনি বা যার। ওকে, যে এক কথায় প্রকাশ শেষে যিনি বা যার, সেটাই হচ্ছে বহুব্রীহি। বলেন তো 80-20 মানে কি? 80-20 সাপ। 20 jar। যার আছে। ওকে, আপনি যত এক কথায় প্রকাশ করছেন শেষে যিনি বা যার আছে ওইটাই হচ্ছে বহুব্রীহি। বলেন তো বেতার মানে কি? বেতার, নেই তার যার।
নেই তার চার, নেই তার। চার আছে। ওকে, আচ্ছা আমরা দেখি বই কি বলে। বই আমাদেরকে বলে যে পুরোপদ পরপদ কোনোটাই প্রাধান্য পাবে না, নতুন অর্থের প্রাধান্য পাবে, চলনে? ওটা হলো বহুব্রীহি। আর এটা আমরা আগে থেকেই জানি যে এই বহুব্রীহি সমাসে নতুন অর্থের প্রাধান্য পায়। যেমন ধরেন আমরা যদি একটা শব্দ বলি 80-20 বা বিনা পানি, দুটি আমরা দেখি। বিনা, বিনা মানে বাদ্যযন্ত্র, পানি, পানি মানে হচ্ছে হাত। এখন বিনা পানি দিয়ে আমরা বাদ্যযন্ত্র বুঝি না, হাতও বুঝি না, বিনা পানি দিয়ে বুঝি আমরা সরস্বতী, নতুন অর্থ। 80-20, 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে হচ্ছে পয়জন। বাট 80-20 দিয়ে আমরা বিষও বুঝি না, দাঁতও বুঝি না, 80-20 দিয়ে বুঝি আমরা সাপ, নতুন অর্থ। গায়ে হলুদ, গায়ে হলুদ দিয়ে আমরা গাও বুঝি না, হলুদও বুঝি না, গায়ে হলুদ দিয়ে বুঝি আমরা একটা অনুষ্ঠান, নতুন অর্থ, বহুব্রীহি। যখনই নতুন অর্থ হবে, যখনই নতুন অর্থ হবে তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, সো বহুব্রীহি সমাসও কিন্তু 9 প্রকার। ওকে, 8টা প্রকারভেদ আছে, একটা আছে ব্যতিক্রম বা নিপাতনে সিদ্ধ। বাট এই 9 প্রকার পড়বেন না, 9 প্রকারের মধ্যে বহু ঝামেলা আছে। এই 9টা প্রকারভেদ সহ পড়তে গেলে আপনি ঝামেলায় পড়বেন। সো আমার সাজেশন হচ্ছে 9 প্রকারের মধ্যে প্রকারভেদ দেখবেন মাত্র 2টা, বাকি 7টা প্রকারভেদই আপনি দেখবেন না, কারণ প্রকারভেদ লাগে না। এবং অ্যাকচুয়ালি বহুব্রীহি সমাসের প্রকারভেদটা ঠিক নাই। কেন কেন বলছি ঠিক নাই, কারণ মেন্টরের গ্রামার বইয়ে যা থাকে সবই সলিড না, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো শহীদুল্লাহ একরকম। আপনারা কি জানেন সমাজ আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো সমাজ কয় প্রকার, কেউ কি জানেন? দেখে বলতে পারেন কিনা বলেন। শহীদুল্লাহ সমাজ কয় প্রকারে ভাগ করেছে? 4 প্রকার, এবং ওইটা হচ্ছে অরিজিনাল 4 প্রকার, ওই যে অর্থ দিয়ে যেটা আর কি। সুনীতি কুমার আবার এক ধাপ আগায় আছেন, উনি বলেছেন 2 প্রকার। কেমনে? একটা হলো সাধারণ এই সমাজ, দুইটা লোক সব সময় খালি ঝগড়া করে কেন? পণ্ডিত থাকলে সমস্যা, মানে জাহির মানে এরা আসলে ঠিকই ছিল, কিন্তু পরবর্তীতে এদেরকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করছে যে, কারণ আমাদের দেশে তো আসলে সুনীতি কুমারের কোনো মতামত শুধু এই দুইটা লোককে নিয়ে না। ঝামেলা হচ্ছে ধরেন যে দুইজন দুই রকম মতামত দিয়েছে, কারণ ব্যাকরণ তো বিষয়, গবেষণার বিষয়, একজন গবেষণা করে একরকম দিয়েছে আর কি। এখন আমরা পড়াটা বেশি হয়ে গেছে স্যার। আমাদের দেশে তো আসলে সুনীতির কোনো মতামতই খাটে না, তার মানে আমাদের এখানে এটা আনারই দরকার ছিল না। সুনীতির মোস্ট মতামত হচ্ছে পশ্চিমবঙ্গে কাজে লাগছে, কলকাতায়, আর শহীদুল্লাহটা আমাদের বাংলা একাডেমি। তাহলে আমাদের তো সুনীতি কুমার থেকে প্রশ্ন না করলেই হইতো, মানে কনসেপ্ট এটা আর কি। কিন্তু ওই যে আমাদেরকে তো আটকাইতে হবে না, এই জন্য দিচ্ছে আর কি আর করে। যাই হোক, সমস্যা বলতে আচ্ছা কিছু করার নাই, কি আর করা যাবে। আচ্ছা, ব্যতিহার একটা শব্দ, ব্যতিহার শব্দের অর্থটা বলি। ব্যতিহার মানে হচ্ছে ডাবল। ডাবল বুঝেন? একই জিনিস দুইবার হওয়া, একই জিনিস দুইবার হওয়া। তো ব্যতিহার মানে যেহেতু ডাবল, ডুয়েট, দ্বৈত, দুই, উভয়, সেভাবেই আমরা বলি। বলেন তো ব্যাকরণের এমন একটা টপিকের নাম বলেন যেখানে একই জিনিস ব্যতিহার হয়ে যায়, মানে একই জিনিস দুইবার হয়ে যায়। বিরুপ্ত শব্দ। বিরুপ্ত শব্দ, রাইট। সো ব্যতিহার বহুব্রীহির মধ্যে আপনি বিরুপ্ত শব্দ পাবেন। এটা বইয়ের ভাষা অনেক কঠিন, বই আমাদেরকে বলতেছে ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক থাকবে। ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক কি? হইছে চলাচলি, ডলাডলি, খেলাখেলি, লাঠালাঠি, কানাকানি, মারামারি, চলাচলি, যা মাথায় আসে আপনার সবগুলাই, কোনো সমস্যা নেই। সো আপনি যখন একই জিনিসকে দুইবার করছেন, ওইটাই ব্যতিহার বহুব্রীহি। খুব কঠিন বিষয় না, এটা খুব সহজ জিনিস। ওকে, একই জিনিস যখন দুইটা বলছেন, ওইটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। একই জিনিস যখন দুইবার বলছেন, ওইটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। চুলাচুলি, কোলাকুলি, মারামারি, ঠেলাঠেলি। আর এগুলোর ব্যাস বাক্য খুব ইজি। শেষে লড়াই দিবেন, কথা দিবেন, যুদ্ধ দিবেন, শেষ। এত বেশি লড়াই আর যুদ্ধটাই বেশি, এই কথা মিলন এগুলো অল্প। যেমন চোকাচোকি, চোকাচোকি কি বলতো? চোখে চোখে যে লড়াই না চোখে চোখে যে মিলন? মিলন স্যার, মিলন, এটাকে ভালো বুঝেন। কোলাগুলি, কোলে কোলে যে লড়াই না মিলন? মিলন স্যার। ওয়াও, মজা না? লাঠে লাঠি, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে মিলন? লড়াই। ঠেলা ঠেলি মিলন না? ঠেলায় ঠেলা যে মিলন? ঘুষাঘুষি। আপনি যেটা মোস্টলি হচ্ছে লড়াই হবে আর কি, মিলন খুবই অল্প। মোস্টলি হচ্ছে লড়াই, এগুলো ব্যাস বাক্য লাগবে না, জাস্ট শব্দটা জানতে চাইবে। সো এটা মাথায় রাখবেন। ব্যতিহার মানে হচ্ছে ডাবল, ব্যতিহার মানেই ডাবল। সো ঠেলাঠেলি এটা কার সাথে কনফ্লিক্ট করবে না, এটা একটাই আছে। সংখ্যাবাচক বহুব্রীহি, এটা খুব ঝামেলা, এটা খুব ঝামেলা করে। কেন ঝামেলা করে? কারণ আমরা আগে থেকে মাথার মধ্যে সেট করে ফেলছি যে সংখ্যা থাকলে কি হবে, দ্বিগু। কিন্তু আমরা কি পড়ছিলাম সংখ্যা হইলে দ্বিগু, নাকি পড়ছিলাম পরপদ প্রাধান্য পেয়ে সংখ্যা? হ্যাঁ, আমরা পড়ছিলাম পরপদ প্রাধান্য পেয়ে সংখ্যা থাকলে ওইটা হবে, কিন্তু এই যে আমাদের মাথা বানাই ফেলছি। সো একটু খেয়াল করেন, এখানে আমরা সামান্য একটু আলোচনা করি। সংখ্যা জিনিসটা খুব ভালো জিনিস না,
কারণ 5 অঙ্কের সংখ্যা 6 অঙ্কের সংখ্যা আমরা অনেক মিলাই। সংখ্যা দুইটা জিনিসে আছে, সংখ্যা দ্বিগুতেও আছে, বাট আমরা সবাই জানি দ্বিগুতে থাকলেও কোন পদ প্রাধান্য পাবে? পরপদ। আবার নতুন করে এখানে জেনেছি যে সংখ্যাটা আবার বহুব্রীহিতেও আছে, কপাল। কিন্তু এখানে কোন পদ প্রাধান্য পাবে আমরা মনে হয় এটা জানি সবাই। নতুন অর্থ তো প্রাধান্য পাবে নাকি? জি স্যার নতুন অর্থ। বহুব্রী মানেই তো নতুন অর্থ, বহুব্রী মানেই নতুন অর্থ। সো আমরা এক কাজ করি, আগে চৌরাস্তায় যাই, চৌরাস্তায় গিয়া একটা চৌচালা ঘরে ঢুকি, এরপর একটু পড়াশোনা করি। ওকে, চৌরাস্তায় গেলাম, চৌচালায় বসলাম। চৌচালা রে বেঙ্গা যা তুই, চৌচালা। আচ্ছা, সো খেয়াল করেন দুইটাতে সংখ্যা আছে, তাই না? দুইটাতে একই সংখ্যা আছে। চৌ, চৌ মানে তো 4, জানেন নিশ্চয়ই। সো বলেন তো চৌরাস্তা দিয়ে আমরা কি 4 বুঝি, রাস্তা বুঝি, ঘর বুঝি, বাড়ি বুঝি, অট্টালিকা বুঝি, নদী বুঝি, কি বুঝি? রাস্তা। রাস্তা দিয়ে আমরা আসলে রাস্তা বুঝেছে। রাস্তাই বুঝি। চৌরাস্তা দিয়ে আমরা একটা রাস্তাই বুঝি। সো রাস্তায় যেহেতু বুঝি, কোন পদ প্রাধান্য দিয়েছি? পরপদ। 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 তাহলে অবশ্যই এটা আমরা কি নাম